কলকাতা থেকে গাড়িতে প্রায় 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় উত্তর 24 পরগনার এক ব্যস্ত জনপদ বেড়াচাঁপায়। কেন এই জায়গার নাম বেড়াচাঁপা? বেড়াচাঁপা নামের আগের নামই বা কি ছিল? কেন এত গুরুত্বপূর্ণ এই জায়গা? নমস্কার বন্ধুরা, হিস্ট্রি এভিনিউর আরেকটি ভ্লগ নিয়ে আমি সায়নার পিনাকি চলে এসেছি। আজ আমরা জানব বর্তমান এই শহরটির আড়ালে লুকিয়ে থাকা হারিয়ে যাওয়া দীর্ঘ প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ইতিহাসের কথা। আজ আমরা যে ইতিহাস আপনাদের জানাবো সেগুলো কিন্তু নিছক মন গড়া কাহিনী নয়। সব কিছু তথ্যের পিছনে আছে স্থানীয় অধিবাসীদের মতামত, জনশ্রুতি, রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুকুমার সেন, দিলীপ কুমার চক্রবর্তী, সুধীর কুমার মিত্র, ডক্টর অতুল সুর এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, ভাষাতাত্ত্বিক গবেষকদের লেখা। পুরোটা মন দিয়ে শোনার এবং দেখার অনুরোধ রইল। বেড়াচাঁপার ইতিহাস বলতে গেলে অনেক সময়ই চন্দ্রকেতুগড়ের নাম আসবে, তবে আজ আমরা শুধু বেড়াচাঁপার নিজস্ব ইতিহাস নিয়েই কথা বলবো। চন্দ্রকেতুগড়ের ইতিহাস নিয়ে অন্য আরেকটি পর্বে আসব, কারণ একই জায়গার ইতিহাস হলেও দুটো ইতিহাস সম্পূর্ণ স্বতন্ত্র। ঐতিহাসিকভাবে এবং প্রশাসনিকভাবে বর্তমান উত্তর 24 পরগনার বেড়াচাঁপা অঞ্চলটি প্রাচীন এবং মধ্যযুগে আনোয়ারপুর পরগনার অন্তর্গত ছিল। অনেকে ভুল করে থাকেন আমিনপুর পরগনা বলে। আমিনপুর কোনো পরগনা ছিল না। বেড়াচাঁপা এবং দেগঙ্গার কাছে আমিনপুর ছিল আনোয়ারপুর পরগনার অন্তর্গত একটা বড় মৌজা। খ্রিস্টীয় ষোড়শ শতকে 1582 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের আমলে রাজা তরুণমল রাজস্ব আদায়ের সুবিধার জন্য বাংলায় কতগুলো সরকার এবং তার মধ্যে পরগনা তৈরি করেন। সরকার সাতগাঁওয়ের মধ্যে দেগঙ্গা, বেড়াচাঁপা, উত্তর বারাসাত এবং হাবড়ার কিছু অংশ আনোয়ারপুর পরগনার অন্তর্ভুক্ত ছিল। সম্রাট আকবরের আমলের আবুল ফাজেলের লেখা প্রশাসনিক নথি আইনি আকবরীতে এই তথ্যের উল্লেখ পাওয়া যায়। অনেক ইতিহাসবিদদের মতে আকবরের আমলে কোনো প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার খাঁয়ের নামে আনোয়ারপুর, কিন্তু অনেক ইতিহাসবিদ মনে করেন উজ্জ্বল সমৃদ্ধশালী অঞ্চলের জন্য এই নাম। কারণ আরবি ভাষায় আনোয়ার শব্দের অর্থ উজ্জ্বল বা সমৃদ্ধ। মুঘল আমলের আগে দ্বাদশ শতক থেকে এই অঞ্চল সরকার সাতগাঁওয়ের মুলুকের অন্তর্গত ছিল। খ্রিস্টীয় চতুর্থ থেকে দ্বাদশ শতাব্দীতে গুপ্ত, পাল ও সেন যুগে পুণ্ড্রবর্ধন ভুক্তির সুন্দরবনের অংশ হিসেবে ব্যাঘ্রতটি বা বাগরি অঞ্চল খাঁড়ি মণ্ডল নামে পরিচিত ছিল। তারও আগে আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকে গ্রিক, রোমান পর্যটক, ভূগোলবিদ মেগাস্তিনিস টলেমির লেখা থেকে এই বিশাল অঞ্চলকে গঙ্গা রিডাই বা গঙ্গে বন্দর নামে উল্লেখ করেছেন। খ্রিস্টপূর্ব 326 অব্দে কেন আলেকজান্ডার দি গ্রেট গঙ্গা রিডাই সাম্রাজ্য আক্রমণ না করেই ফিরে গিয়েছিলেন সে কথা আমরা চন্দ্রকেতুগড় পর্বে নিয়ে আসব। এখানে মূল প্রত্নতাত্ত্বিক খননকার্যে মৌর্য বা প্রাক মৌর্য যুগের প্রায় 2500 বছর আগের নিদর্শন বেশি পাওয়া গেছে, কিন্তু অনেক গবেষক মনে করেন এর নিচের স্তরে আরও প্রাচীন সভ্যতার চিহ্ন রয়েছে, যা 5000 বছর পর্যন্ত পুরনো হতে পারে। যদিও পরবর্তীকালে প্রশাসনিক এবং অন্যান্য কারণে আর সেভাবে এই খনন কাজ করা হয়নি। প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত এবং পাল সেন যুগের অসংখ্য নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক, প্রাচীন মুদ্রা, পুঁথি এবং খরষ্টি লিপি, ব্রাহ্মী লিপিতে লেখা মাটির পাত্র। প্রত্নতত্ত্ববিদদের মতে এখানকার সভ্যতা সিন্ধু সভ্যতার সমসাময়িক বা তার কিছু পরের। আর্যরা যখন উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে তারও আগে এখানে একটি সুসংগঠিত সমাজ ব্যবস্থা ছিল। কেন 5000 বছর? বেড়াচাঁপার আদি বাসিন্দাদের পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। খনন কার্যে পাওয়া কঙ্কাল এবং মূর্তির গঠন বিশ্লেষণ করে জানা যায় আর্যরা আসার আগে বাংলার এই অঞ্চলে মূলত অস্ট্রিক এবং দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষেরা বাস করতেন। এখানকার পোড়ামাটির ফলকগুলোতে যে মানুষের ছবি পাওয়া যায় তাদের নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু এবং কোকড়ানো চুল, যা অস্ট্রিক এবং দ্রাবিড় বা প্রাক আর্য ভারতীয়দের বৈশিষ্ট্য। প্রাচীনকালে এখানে হিন্দু, বিশেষত সূর্য উপাসক, বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাব ছিল। খ্রিস্টীয় চতুর্দশ শতক থেকে
এখানে ইসলামিক ধর্মের প্রচার বাড়ে পীর গোড়াচারদের হাত ধরে। এখান থেকে পাওয়া পোড়ামাটির নারী এবং পুরুষ মূর্তিগুলোর সাজসজ্জা দেখলে আপনি অবাক হবেন। তাদের চুলের স্টাইল, কানের দুল, গলার হার এবং হাতের বালা এতটাই নিখুঁত এবং আধুনিক ছিল যে আজকের ফ্যাশন ডিজাইনাররাও তা দেখে অনুপ্রাণিত হন। এর থেকে বোঝা যায় এখানকার আদি বাসিন্দারা কতটা বিলাসিতা এবং আভিজাত্যের সাথে জীবনযাপন করতেন। এখানকার আদি বাসিন্দারা পাঞ্চমার্কড বা ছাপযুক্ত মুদ্রা ব্যবহার করতেন, যা আধুনিক মুদ্রা ব্যবস্থার আদি রূপ। বিদ্যাধরী নদীকে কেন্দ্র করে বাণিজ্য নগরী গড়ে উঠেছিল প্রাচীন ভারতের এই জায়গায়। বর্তমানের বিদ্যাধরী নদীর অবস্থার সঙ্গে তখনকার বিদ্যাধরীর তুলনা করা যায় না। অস্ট্রিক এবং দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষেরা নৌবাণিজ্য এবং সুসংহত বাণিজ্য করতে দক্ষ ছিল। তাদের হাত ধরেই বাংলার মসলিন, খাদ্যশস্য, লবণ ইত্যাদি পাড়ি দিত বিদেশে। এবার আসি সবথেকে রহস্যময় অংশে। এখানে পাওয়া প্রত্নতাত্ত্বিক কাঠামোটিকে কেন বরাহমিহিরের ঢিবি বা খনামিহিরের ঢিবি বলা হয়? খনন কার্যের ফলে এখানে এমন একটি বিশাল মন্দিরের ঢিবি পাওয়া গেছে যার সাথে জ্যোতিষবিদ্যার গভীর যোগসূত্র আছে। এখান থেকে উদ্ধার করা হয়েছে রাশিচক্র এবং নক্ষত্রমণ্ডলী খোদাই করা ফলক। প্রাচীন ভারতে মিহির শব্দের অর্থ ছিল সূর্য। অনেক ঐতিহাসিকের মতে এটি আসলে ছিল একটি সূর্য মন্দির। ইতিহাস বলছে বরাহমিহির ছিলেন বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরের মানুষ। তিনি ছিলেন ৫ম থেকে ৬ষ্ঠ খ্রিস্টাব্দে গুপ্ত রাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা রাজা বিক্রমাদিত্যের সভার রত্ন। বাংলার লোকবিশ্বাসে খনা হলেন এই অঞ্চলের মেয়ে, যদিও অনেকের মতে খনা ছিলেন সিংহল রাজকন্যা এবং বরাহের পুত্রবধূ। তাঁর ভবিষ্যৎবাণী বা খনার বচন বাংলার কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই এখানকার সূর্য মন্দিরের ধ্বংসাবশেষকে মানুষ ভালোবেসে তাঁদের নামেই উৎসর্গ করেছে। এত সমৃদ্ধ সভ্যতা কেন ধ্বংস হলো? প্রধান কারণ হলো নদী। প্রাচীনকালে বিদ্যাধরী নদী ছিল উত্তাল নদী, কিন্তু ক্রমে নদীতে পলি জমে তা মজে যেতে শুরু করে। বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্য, মানুষ এলাকা ছেড়ে চলে যায়, আর কালক্রমে মাটির নিচে চাপা পড়ে যায় এক গৌরবময় মহানগর। আজ সেই মৃত সভ্যতার ওপর গড়ে উঠেছে আধুনিক বেড়াচাপা। অনেক ইতিহাসবিদদের মতে ভূমিকম্প বা প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণে একসময় মাটির নিচে চাপা পড়ে যায় এই সভ্যতা, অনেকটা সিন্ধু সভ্যতার মতোই। এখন প্রশ্ন হলো, বেড়াচাপা নামটা এলো কোত্থেকে? লোকগাথা অনুযায়ী ১৪০০ শতাব্দীতে আরব থেকে আসা সুফি সাধক পীর গোড়াচাঁদ রাজা চন্দ্রকেতুর সাথে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে পীর সাহেব অলৌকিক ক্ষমতা দেখিয়ে দুর্গের বেড়ায় বা দেয়ালে অসময়ের চাঁপা ফুল ফুটিয়েছিলেন। সেই বেড়া আর চাঁপা মিলেই নাম হয় বেড়াচাপা। কিন্তু পীর গোড়াচাঁদ আর প্রাচীন সভ্যতার মধ্যে সময়ের ব্যবধান প্রায় ২০০০ বছর। ভাষাতত্ত্ববিদদের মতে অনেক সময় শব্দের অপভ্রংশ বা বিবর্তনের ফলে নামের পরিবর্তন হয়। বেড়া, ফেন্স বা ইনক্লোজার। প্রাচীনকালে এই শহরটি ছিল একটি প্রাচীর ঘেরা দুর্গ নগরী। প্রত্নতাত্ত্বিক খননেও বিশাল ইটের প্রাচীরের প্রমাণ মিলেছে। এই প্রাচীর বা বেড়া থেকেই নামের প্রথম অংশ আসতে পারে। ফার্সি বা স্থানীয় শব্দ চাপড়া মানে হলো সমতল বা মাটির স্তূপ। যেহেতু প্রাচীন শহরটি ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে এক বিশাল ঢিবি বা সমতল স্তূপে পরিণত হয়েছিল, তাই বেড়া চাপড়া, প্রাচীর ঘেরা মাটির স্তূপ। তার থেকে বেড়াচাপা নামটি আসার সম্ভাবনা প্রবল। প্রাচীন বাংলার নামকরণের ক্ষেত্রে স্থানীয় গাছপালার ভূমিকা ছিল খুব বেশি। ঐতিহাসিকদের একাংশের মতে এই সুরক্ষিত দুর্গ বা দেয়ালের চারিদিকে প্রতিরক্ষা বলয় হিসেবে চাঁপা ফুলের গাছের নিবিড় বেষ্টনী বা বেড়া ছিল। প্রাচীন ভারতে অনেক সময় কিল্লার সুরক্ষার জন্য কাঁটা ঝোপ বা ঘন গাছের সারি লাগানো হতো। সেই চাঁপা গাছের বেড়া থেকেই নাম হয়েছে বেড়াচাপা। বেড়াচাপা অঞ্চলে বৌদ্ধ ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে। ঐতিহাসিক নিশীথ রঞ্জন রায়ের মতো গবেষকদের মতে প্রাচীনকালে এই অঞ্চলে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযান মতবাদের প্রভাব ছিল। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন বজ্রচম্পা নামক কোনো বৌদ্ধ দেবী বা
তান্ত্রিক কেন্দ্র থেকে কালক্রমে অপভ্রংশের মাধ্যমে বেড়াচাপা নামটি আসতে পারে। অস্ট্রিক ভাষায় বেড়া বা বের শব্দের অর্থ হল ঘেরা জায়গা বা বসতি, আর চম্পা বা চাঁপা ছিল প্রাচীন ভারতের একটি অত্যন্ত প্রভাবশালী জনপদ বা রাজবংশের নাম। হতে পারে এই অঞ্চলে চম্পা বা চম্পক গোষ্ঠীর কোনো শাখা এসে বসতি স্থাপন করেছিল এবং তাদের ঘেরা বসতিকে বলা হতো চম্পার বের, যা থেকে বেড়াচাপা নামের জন্ম। পীর গোড়াচাঁদ আসার আগে এই অঞ্চলের নাম ছিল দেউলিয়া বা দেবালয়। ধারণা করা হয় পাল এবং সেন যুগে এখানে অসংখ্য ছোট ছোট মন্দির বা দেউল ছিল। যখন বড় মন্দিরটি মানে সূর্য মন্দির চারপাশ ঝোপঝাড় বা বেড়া দিয়ে ঢেকে যায়, তখন স্থানীয় মানুষ একে বেড়া দেউল বা এই জাতীয় কিছু ডাকত, যা পরবর্তীকালে বিবর্তিত হয়ে আজকের নাম ধারণ করেছে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।